সালাম আলাইকুম। আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সাথে আসছি। আজকে আমাদের যে টপিকটার উপর ক্লাস নেব আমরা, ওই টপিকটা হচ্ছে অধ্যায় 6 এর উপপাদ্য 1 ও উপপাদ্য 2। এটা খুবই ইম্পর্টেন্ট। উপপাদ্য 1 ও 2 তোমার বিশেষ করে এই যে যারা স্কুল পরীক্ষা বলো, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা বলো, দুইটার জন্য উপপাদ্য 1 ও 2 খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট। তো এইটাতে হেলা করবার কোনো সুযোগ নাই। এই জিনিসটা মাথায় রেখে আমরা একদম খুব ছটজলদি একটা ক্লাস নিয়ে আসছি, যে উপপাদ্য 1 ও 2। তো তোমরা যারা হচ্ছে বেসিক্যালি ক্লাসটা দেখতেছো, তারা খুব দ্রুত অধ্যায় 6 চলে যাও, বই খুলে ফেলো, পেজ নাম্বার 106 নাম্বার পেজে চলে যাও। আমরা বই থেকে হচ্ছে উপপাদ্য পড়া শুরু করব। সাথে আর কি কি করতে পারি আমরা দেখি, যে উপপাদ্য কেমনে পড়বো, কেমনে করবো, এই জিনিসগুলো আমরা একটু দেখি। যে উপপাদ্য নিয়ে আমাদের মধ্যে একটা ভয় আছে যে ক্লাস 6 উপপাদ্য আসছে, কেমনে করবো, ও মা মাই গড, কেমনে করবো। এগুলো কঠিন কিছু না, উপপাদ্য খুব সহজ একটা জিনিস। তো আসি আমরা হচ্ছে যে একটু বইয়ে যাই, কি বলো? তো আমি দিলাম বই, এই তো আমার কাছে বই চলে আসছে। নাইস। তো এখানে দেখো যে চ্যাপ্টারটার নাম হচ্ছে কত অধ্যায়? ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে আমি যে লাইনগুলো দাগ দিতে বলবো, ওই লাইনগুলো সব দাগ দেবা, একদম সিরিয়ালি দাগ দেবা, যা যা করতে বলবো। দেখো আমরা আসছি হচ্ছে কত নাম্বার অধ্যায়ে? ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে জ্যামিতির মৌলিক ধারণা। জ্যামিতির মৌলিক ধারণা এখানে বলছে জ্যায় অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। দাগ দাও, জ্যায় অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ভূমি পরিমাপ সম্পর্কে আলোচনা থেকে জ্যামিতির উদ্ভব। খ্রিস্টপূর্ব অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও 300 বছর আগে, খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত, কোন দেশের পণ্ডিত? গ্রিক পণ্ডিত। গ্রিক পণ্ডিত, ওনার নাম কি ছিলেন? ইউক্লিড। ইউক্লিড ধারাবাহিকভাবে তার এলিমেন্টস হচ্ছে ওনার বইয়ের নাম। এলিমেন্টস পুস্তকের 13টি খণ্ড। কয়টি খণ্ড স্যার? 13টি খণ্ডে জ্যামিতির পরিমাপের পদ্ধতি, সংজ্ঞা ও প্রক্রিয়া সমূহ লিপিবদ্ধ করেন। এই লাইনগুলো অবশ্যই দাগ দেবো, আমি যে লাইনগুলো দাগ দিচ্ছি। কিছু মৌলিক ধারণা বা স্বতঃসিদ্ধের উপর নির্ভর করে জ্যামিতিক অঙ্কন ও যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ ইউক্লিডীয় জ্যামিতির মূল প্রতিপাদ্য বিষয়। নির্ভুলতা প্রমাণ ইউক্লিডীয় জ্যামিতির মূল প্রতিপাদ্য বিষয়। এখন ইউক্লিডীয় জ্যামিতির মূল প্রতিপাদ্য বিষয়, এই জিনিসটা একটু মার্ক করো। স্বতঃসিদ্ধ উপরে নির্ভর করে জ্যামিতিক অঙ্কন ও যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ ইউক্লিডীয় জ্যামিতির মূল প্রতিপাদ্য বিষয়। এই জিনিসগুলো দাগ দিতে হবে। বর্তমানে জ্যামিতির বহুমাত্রিক বিস্তৃতি ঘটেছে, কেমনে ঘটেছে এই জিনিসগুলো জানবো। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি শিখবে ওইগুলো আমরা দেখবো। এরপর আসো আমরা এই জিনিসগুলো কেন শিখতেছি। কথা ছিল স্যার উপপাদ্য করাবেন, এখন স্যার উপপাদ্য করাবেন বলে স্যার এগুলো কি করাচ্ছেন? এইগুলা যদি না পড়ে যাও তাহলে স্যার উপপাদ্য অনেক জিনিসপত্র আসবে যেগুলো আসলে বুঝবা না। তখন বলবা স্যার আগের জিনিস না পড়ায় এখন হচ্ছে আমাদেরকে ডিরেক্ট উপপাদ্য পড়াচ্ছে। তো কাহিনী করবার কোনো সুযোগ নাই। আমরা হইতেছে শুরু করি একদম শুরু থেকে। তাহলে আমি হইতেছে এই পেজটা ক্লিন করতেছি এখন। তো তোমরা দাগগুলো দিয়ে দাও, বই দেখে দাগ দিয়ে দাও, দরকার হলে পজ করে নিয়ে এরপর দাগ দিয়ে দাও। দিলাম, ক্লিন, সব চলে গেছে। এবার আসো আমরা পরের পেজে যাই। ক্লিন সিলেক্ট, যাই পরে স্থান তল রেখা বিন্দু। আসো স্যার, স্থান তল রেখা বিন্দুতে কি বলতেছেন? পাশের ছবিটি একটি ইটের ছবি। ইটটি কিছু জায়গা দখল করে আছে। এমনি ভাবে প্রত্যেক বস্তুই কিছু জায়গা দখল করে থাকে যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা আছে। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। যেমন ইট, এই যে দেখো ইট, বই, ম্যাচ বক্স। এই যে আমি যদি তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি যদি বলি এই যে এসি রিমোটটা, এইটাতে হইতেছে তোমার কি আছে? এইটাতে ধরো এটা একটা ঘনবস্তু, এটাতে 6টা তল আছে, এইখানে একটা তল, এখানে একটা তল, এই একটা, এই একটা, টোটাল কয়টা তল আছে স্যার? এই ঘনবস্তুটাতে টোটাল 6টা তল আছে। এটা একটা ঘনবস্তু, যে বস্তুটা 6টা তল আছে। এবং এটাতে একটা জিনিস দেখো তো, লক্ষণীয় একটা বিষয় হইতেছে, সেটা হচ্ছে এটাতে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। তো এইটা একটা জিনিস যে যেখানে হইতেছে আমাদের ঘনবস্তু, আমরা কাকে বলতেছি? এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ আছে, তাকে ঘনবস্তু বলে। যেমন ইট, বই, ম্যাচের বক্স, টুকরা। স্থান বলতে এরপর আছে স্থান কাকে বলে? স্থান বলতে আমরা কোন নির্দিষ্ট আকারের বস্তু, কোন একটা বস্তু যে জায়গা দখল করে তা বুঝি। ধরো আমি যদি বলি যে আমি এই মানে ধরো আমি একটা কিছু হচ্ছে এই বোর্ডের উপর রাখলাম, তাহলে বোর্ডের উপর রাখলে এই জায়গা, এটা যতটুকু জায়গা দখল করছে, কিংবা এখানে একটা রিমোট পড়ে আছে, এই রিমোটটা যতটুকু জায়গা দখল করছে, এটাকে তার স্থান বলতেছে। আবার বিভিন্ন বস্তুর উপরিভাগ থেকে তলের ধারণা পাই। বস্তুর উপরিভাগ থেকে আমরা কিসের ধারণা পাই? তলের ধারণা পাই। আমরা কিসের ধারণা পাই স্যার? আমরা তলের ধারণা পাই।
তো এখন আমরা হইতেছে এর পরের পার্টে। তো এখানে বিভিন্ন ধরনের তলের ধারণা পাই, যেমন ইট টেবিলের উপরিভাগ, কাগজের পৃষ্ঠা। ইটের কয়টি পৃষ্ঠ আছে? 6টি পৃষ্ঠ আছে। প্রত্যেক পৃষ্ঠায় এক একটি তল নির্দেশ করে। প্রত্যেক পৃষ্ঠায় এক একটি কি নির্দেশ করে? তল নির্দেশ করে। এর একটি তল যেমন অপর একটি তলের সাথে মিশেছে, এর একটি তল যেমন অপর একটি তলের সাথে মিশেছে, সেখানে একটি ধার বা কিনারা উৎপন্ন হয়েছে। এই যে দেখো, একটা তল যখন আরেকটা তলের সাথে মিশে যায়, ওইখানে এসে একটা কিনারা তৈরি হয়, একটা ধার তৈরি হয়, আমরা যেটাকে কোণা বলি, যে কিনারা তৈরি হয়, কিনারা তৈরি উৎপন্ন হয়েছে। এই ধার বা কিনারা হচ্ছে রেখার একটি অংশের প্রতিরূপ, রেখার একটি অংশের প্রতিরূপ। এই যে এই লাইনটা খুব ভালো করে দেখো, রেখার একটি অংশের প্রতিরূপ। কিভাবে প্রতিরূপ? এরূপ 3টি রেখা ইটের এক কোণায় এসে মিশেছে। কয়টি রেখা? 3টি রেখা এক কোণায় এসে মিশেছে। এই কোণাগুলোতে এমন ক্ষুদ্র স্থানে সৃষ্টি হয়েছে যার শুধু অবস্থান আছে, যার শুধু কি আছে? অবস্থান আছে। এই যে এখানে এসে ধরো 3টা রেখা মিলিত হয়েছে, দেখো এখানে এসে তোমরা যদি এই রিমোটটা একটু দেখো, এখানে দেখবা যে এখানে এসে 3টা রেখা মিলিত হয়েছে। এদিক থেকে একটা আসছে, উপর থেকে একটা আসছে, এদিক থেকে একটা এসে এইখানে শুধু একটা অবস্থান আছে, এইটাকে আমরা বিন্দু বলি, এই যে অবস্থান। এবার আমরা এটা একটু সিলেক্ট করি। তো সিলেক্ট করলে তখন দেখো যে এই ধরনের, এবার আসো আমরা এটা করছি, এই ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্থানই আমাদেরকে বিন্দুর ধারণা দেয়। এই ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্থানই আমাদেরকে কিসের ধারণা দেয়? বিন্দুর ধারণা দেয়। পেন্সিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে, পেন্সিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে বিন্দুর প্রতিকৃতি ধরা হয়। বিন্দু কেবল অবস্থান নির্দেশ করে। বিন্দু কি নির্দেশ করে? জাস্ট অবস্থানটা নির্দেশ করে। স্যার এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যে লাইনগুলো দাগ দিচ্ছি, বিন্দুকে পি বি কিউ নিয়ে একটা অক্ষর দ্বারা নির্দেশ করা হয়। ধরো আমরা এখানে একটা বিন্দু দিলাম, ধরো আমি বললাম এ বি, একটা রেখা, এখানে একটা বিন্দু দিলাম, এটার নাম দিলাম এ বিন্দু। তো এই বিভিন্ন রকম বিন্দু, ধরো এখানে একটা বিন্দু দিলাম, এটার নাম দিলাম ধরো, এই যে একটা বিন্দু, এটার নাম দিলাম ধরো বি বিন্দু। তো এই একটা অক্ষর দ্বারা নির্দেশ করা হয়। এরপর আসো রেখা, রেখাংশ, রশ্মি। এই 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট এবং এগুলোর মধ্যে আমাদের খুবই কনফিউশন লেগে যায়। তো কনফিউশন লেগে যায় দেখে আমরা একটু বিপদেও পড়ি। তো আমরা হচ্ছে একটু নিচে যাই, ধরো আমি এটা দিলাম চেঞ্জ, আমরা একটু নিচে যাই, কনফিউশন না লাগার একটা ওয়ে আছে। আসো এখানে আসো, এই পার্থক্যে আসো। বলতেছে রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, অর্থাৎ রেখা তুমি যেদিকে মন চাই ওইদিকে টেনে লম্বা করে ফেলতে পারবে, কোনো সমস্যা নাই। আবার রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেখাংশ হচ্ছে রেখার অংশ। রেখাংশ কি স্যার? রেখাংশ হচ্ছে রেখার অংশ, অর্থাৎ রেখার একটা অংশ। এই যে এটা একটা রেখা, এদিকেও ইচ্ছা মতো যেতে পারবা, এদিকেও ইচ্ছা মতো যেতে পারবা, কোনো সমস্যা নাই। এই অ্যারো সাইন দিয়ে দেখাই দিছে, কিন্তু এ আর বির দিকে চিন্তা করো তো, যে ওদেরকে এখানে স্টপ করে দিছে। এই রেখাংশ হচ্ছে একটা রেখার অংশ যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, কিন্তু রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নাই। আর রশ্মিরও নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, কিন্তু রশ্মির একটা ব্যাপার আছে, এটা পরের লাইনে জানবা। বলছে রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। প্রান্ত বিন্দু বলতে কি? এই যে এখানে একটা দেখো তো রেখাংশে, এখানে একটা এ আর বিন্দু আছে, এখানে একটা বি বিন্দু আছে, এই যে দুই প্রান্তে দুইটা বিন্দু, এদেরকে আমরা বলছি প্রান্ত বিন্দু। দেখো এই যে রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। রশ্মির ক্ষেত্রে কি হচ্ছে স্যার? রশ্মির মাত্র একটা প্রান্ত বিন্দু আছে। ধরো তোমরা যদি সূর্যারশ্মি দিয়ে রশ্মির কথা চিন্তা করো, সূর্যারশ্মি সূর্য থেকে শুরু হয়েছে, এরপর আলোটা ছড়াই পড়ছে। তো এখন রশ্মিও ঠিক এখান থেকে ধরো এই যে আসছে, এই এ থেকে উৎপন্ন, কিন্তু কোনো নির্দিষ্ট এইদিকে আর কোনো প্রান্ত বিন্দু নাই। তো এখানে করছে কি, 2টি প্রান্ত বিন্দু আছে, আর এখানে একটি মাত্র প্রান্ত বিন্দু আছে, অর্থাৎ শুরু আছে শেষ নাই। কিন্তু রেখার ক্ষেত্রে দুই দিকেই তুমি টেনে লম্বা করে ফেলতে পারবা। এটা হচ্ছে রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে বেসিক পার্থক্য এবং চিত্রসহ। তোমরা এগুলো দাগায় পড়বা, অবশ্যই দাগায় পড়বা। এরপর আসো আমরা এর পরের পেজে যাই। এবার আসো এখানে দেখো, এখানে কি বলছে? বিন্দু, রেখা, তল সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় ধারণা বা স্বতঃসিদ্ধ। 1 নাম্বার কি বলতেছে? 2টি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। এই ধরো আমি 2টা বিন্দু নিলাম, এইখানে 2টা বিন্দু নিলাম, এই এখানের মধ্যে একটা সরলরেখা আঁকতে পারবা। 2টা বিন্দুর মধ্যে দিয়ে কেবল একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা। তুমি কি 2টা দেখতে পাচ্ছ? এখানে আরেকটা সরলরেখা আঁকছে, এটা আরেক জায়গায় চলে আসছে না? তাহলে 2টা আঁকতে পারবো না। এরপর বলতেছে 2 নম্বরে বলতেছে যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। আমরা কনসেপ্ট বুক 1-এ বলছিলাম সমরেখ বিন্দু কি। ধরো এই যে একটা সরলরেখা, এখানে একটা বিন্দু, এটার নাম দিলাম এ বিন্দু, এখানে একটা বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু, এখানে একটা বিন্দু, এটার নাম দিলাম সি বিন্দু, এটার নাম দিলাম ডি বিন্দু। এ বি সি ডি এরা প্রত্যেকেই সমরেখ বিন্দু, একই রেখার উপর অবস্থিত। এরপর বলতেছে কি, দেখো একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্ব। একটি রেখাংশের দৈর্ঘ্যই
তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব। অর্থাৎ আমি যদি এখানে একটা প্রান্ত বিন্দু নিই, এই যে এখানে প্রান্ত বিন্দু নিলাম, এটার নাম দিলাম আমি এ, এখান থেকে টান দিলাম, এটার নাম দিলাম আমি বি। এই প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্বই হইতেছে তোমার রেখার দৈর্ঘ্য, ঠিক আছে? এবং এই রেখার দৈর্ঘ্যই হইতেছে প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব। এরপর আসো প্রান্ত বিন্দুদ্বয় ছাড়া, 4 নম্বরে বলছে প্রান্ত বিন্দুদ্বয় ছাড়া রেখাংশের কোনো বিন্দুকে যদি ওই রেখাংশের কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তস্থ বিন্দু বলে। এই যে প্রান্ত বিন্দু, এই দুটাকে তো প্রান্ত বিন্দু বলে, কিন্তু এখানে যদি একটা বিন্দু থাকে বি বিন্দু, সরি এটা ধরো আমরা ডি বিন্দু দিলাম, ডি বিন্দু দিলাম, তাহলে এটাকে আমরা, কিংবা এখানে একটা বিন্দু দিলাম সি বিন্দু, এই দুটো ডি এবং সি বিন্দু হচ্ছে এই এবি রেখার অন্তস্থ বিন্দু। কি বিন্দু? অন্তস্থ বিন্দু। তো এগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে, বারবার করে রিডিং করবা। এখানে দেখো বলতেছে পি আর রেখাংশের অন্তস্থ কোনো বিন্দু কিউ হলে পি প্লাস পি কিউ প্লাস কিউ আর সমান পি আর হবে। এগুলো স্যার এমসিকিউ তে দেয়, এরকম চিত্র দিয়ে নিচে লিখে দেয়, নিচের কোনটি সঠিক এভাবে দিয়ে এমসিকিউ তে দেয়। তো এটা ভালো করে পড়তে হবে। 5 নাম্বারে আসো, বলতেছে একই সমতলের দুটি রেখা, একই সমতলে দুইটি রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। একই সমতল, একই সমতল, এই যে বোর্ড, এটা একটা সমতল স্যার। এই একই সমতলের একটি রেখা, দুইটি রেখা, এই একটি রেখা, এই যে আরেকটি রেখা, ধরো এখান থেকে এই রেখাটার নাম দিলাম এ বি রেখা, এরপরে এই রেখাটার নাম দিলাম সিডি রেখা। একই সমতলের একটা রেখা অপর আরেকটা রেখাকে একটি এবং কেবল একটি বিন্দুতে ছেদ করতে পারে। এই শুধুমাত্র ধরো এই ও বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার নাম দিলাম ধরো ও বিন্দু, ও বিন্দুতে ছেদ করছে। এছাড়া আর কোনো বিন্দু নাই, আর কোনো ওয়ে নাই এদের একে অপরকে অন্য কোনোভাবে ছেদ করবে, কেবল একটি বিন্দুতে ছেদ করে। এগুলো স্যার খুবই ইম্পর্টেন্ট, এই 1 2 3 4 5 6 7 এগুলো থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। 6 নাম্বার আসে, বলছে যদি দুইটি বিন্দু একই সমতল অবস্থান করে। কি বলছে? যদি দুইটি বিন্দু একই সমতল অবস্থান করে তবে তাদের সংযোগ রেখাগুলো সম্পূর্ণভাবে ওই তলায় অবস্থান করবে। দেখো এই যে এই বোর্ডটা একটা তলা, আবারও বলতেছি, এখানে দুইটা বিন্দু অবস্থান করতেছে, এখানে একটা এখানে একটা, তাহলে তাদের সংযোগকারী সরলরেখা ধরো এটা, আহা আমি একটু ভুল আঁকলাম, ধরো এটা আর এটা, আমার রেখাটা একটু বাঁকা হয়ে গেল, তো ধরো এটা, তাহলে দেখো তো স্যার এই সমতলের উপরই বিন্দু দুইটার অবস্থান, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই সমতলের উপরই বিন্দু দুটির অবস্থান, এবং কি বলতেছে তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলে অবস্থান করে। যদি একটি বিন্দু একই সমতলে অবস্থান করে তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলেই অবস্থান করে, এটা বুঝে যাচ্ছে। দেখো এই তিনটা জিনিস একই তলের উপর আছে। এখন আমরা কি এই তল থেকে বোর্ডের পাশের এই তলে চলে আসছি? আসি নাই, আমরা এই একই তলের উপর বিদ্যমান আছি। তো এইটাকে তোমার লাস্ট 6 নাম্বারে এটাই বুঝালো আর কি তোমাকে। ঠিক আছে স্যার, আশা করি সবাই দাগ দিয়ে এনেছো সবগুলো, যা যা দাগ দেওয়া লাগবে। এবার আসো স্যার আমরা নিচের পার্টটাতে যাই, কোণে আসো, কোণে আসলাম স্যার। দেখো একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে, দেখো এ পি ও বিন্দুতে মিলিত হয়েছে, ও একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। রশ্মি দুটিকে কোণের বাহু এবং তাদের সাধারণ শীর্ষবিন্দু, সাধারণ শীর্ষবিন্দু অর্থাৎ দুইটা বাহু এসে যে বিন্দুতে মিলছে ওই বিন্দুটাকে আমরা কি বলতেছি? শীর্ষবিন্দু বলতেছি। এই যে দেখো ওই বিন্দুকে আমরা কি বলতেছি? শীর্ষবিন্দু। অর্থাৎ পি ও বাহু এবং কি ও কিউ বাহুর মধ্যে শীর্ষবিন্দু হচ্ছে কে? ও বিন্দুটা। তাহলে দেখো পাশের চিত্রে ও পি ও কিউ তাদের সাধারণ প্রান্তবিন্দু ও তে, সাধারণ প্রান্তবিন্দু ও তে কোণ পি ও কিউ। স্যার কোণ নির্ণয় করবার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, আমরা যেটার কোণ নির্ণয় করতেছি আমরা এই কোণটা নির্ণয় করতেছি, অর্থাৎ তুমি মাথায় রাখবা যে এটা অবশ্যই মাঝখানে হবে। ধরো আমি এরকম একটা কোণ আঁকলাম, আমি এটার নাম দিলাম এ বি সি, অবশ্যই একে মাঝখানে রাখতে হবে। আমরা সাধারণত দুষ্টামি করে এটা বলি, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে বেবি। আমরা এভাবে লিখি যে এই বাবা কোণ, আমরা কোনটা লেখার সময় এভাবে লিখি সাধারণত, এই যে আমরা বলি কি এটা বাবা, এটা মা, এটা হচ্ছে বেবি, এই যে মাঝখানে বেবি মাঝখানে। তো এই জিনিসটা দুষ্টামি করে মনে রাখার জন্য বুঝাই আর কি। কোণের যে বিন্দুতে কোণ হবে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু অবশ্যই কোথায় হবে? মাঝখানে লিখবা। অর্থাৎ এটা যদি এরকম হইতো, চাইলে এভাবে লিখতে পারো সি বি এ, এ বি সি, কিন্তু বি মাঝখানে থাকবে, এ বা সি এর আগে পরে হইতে পারে। তো এখানে ও বিন্দুটি পি কিউ, এই যে দেখো ও বিন্দুটি পি কিউ এর শীর্ষবিন্দু, এখানে এ বি কোণের শীর্ষবিন্দু হচ্ছে বি বিন্দুটা। এবার আসো হচ্ছে সরল কোণ, আমরা ক্লাস 5 4 এগুলাতে পড়ে আসি সরল কোণ। সরল কোণ হচ্ছে কত ডিগ্রি স্যার? 180 ডিগ্রি।
চিত্রে এ বি একটি রশ্মি, এ বি রশ্মির প্রান্তবিন্দু এ থেকে বি এর বিপরীত দিকে এসি রশ্মি আঁকা হয়েছে। একটা কোণ হওয়ার জন্য কয়টা বিন্দু লাগে? অবশ্যই তিনটা বিন্দু লাগে। সরল কোণে কয়টা বিন্দু লাগে? তিনটা বিন্দু। সরল কোণে কয়টা বিন্দু লাগে? অবশ্যই তিনটা বিন্দু লাগে। সরল কোণেও তিনটা বিন্দু লাগবে। এবার আসো, আমরা অনেক সময় চিন্তা করি, এই যে একটা একে দিছি এ বি, আমাদের থেকে কোয়েশ্চেন করে যে এখানে কত ডিগ্রি, এখানে স্যার কত ডিগ্রি। এখানে যদি একটা বিন্দু দেয় সি, তখন এখানে একটা সরল কোণ হয়, তখন এটা 180 ডিগ্রি হয়, আর না হয় হয় না। তো এখানে সরল কোণের ক্ষেত্রে দেখো এই সেম জিনিসগুলো বলছে, চেঞ্জ। এই এখানে আসো, এটা দেখো বিপরীত রশ্মি এসি কে বিপরীত রশ্মি বলা হয় সরল কোণ। সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি। এবার এটা লাইন দাও, দুইটা পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। দুইটি পরস্পর বিপরীত, এই যে এ থেকে সি একটা বাহু, সি থেকে বি একটা পরস্পর বিপরীত, একজন আরেকজনের অপোজিটে দাঁড়ায় আছে, এরকম উল্টা হয়ে দাঁড়ায় আছে, কেউ কারো চেহারা দেখবে না। পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দু, এই সাধারণ প্রান্ত বিন্দু হচ্ছে এ। সি এ এসে এখানে এ বিন্দুতে মিলিত হয়েছে, আবার বি এ এসে এখানে এ বিন্দুতে মিলিত হয়েছে। ওই কারণে এটাকে আমরা কি বলতেছি? সাধারণ প্রান্ত বিন্দু বা শীর্ষবিন্দু বলতে পারি। সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। কি কোণ বলে? তাকে সরল কোণ বলে। এরপর আসছে হচ্ছে স্যার সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ তুমি চাইলে পাশে দিয়ে লিখে দিতে পারো যে পাশাপাশি কোণ, যা বিপরীত পাশে অবস্থিত কোণ বা পাশাপাশি কোণ। তোমার পাশের বাসার ফ্ল্যাটের মতো, তোমার পাশের বাসার আন্টির বাসার মতো। দেখো এটা কিভাবে করবা? তাহলে সন্নিহিত কোণ আসো, আমি একটু দেখাই যে পাশের চিত্রে এ বিন্দুতে, এই যে এখানে এ বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, বলতেছে কোণ বিএসি সিএডি। দেখো এই যে কোণ বিএসি একটা কোণ, আর একটা কোণ হচ্ছে সিএডি। এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে। যে এ বিন্দুটি কোণ দুটি শীর্ষবিন্দু, একটা বিন্দু হচ্ছে দুইটা কোণের শীর্ষবিন্দু, কোণ বিএসি আর হচ্ছে কোণ সিএডি উৎপন্নকারী বাহুগুলোর মধ্যে এসি সাধারণ বাহু। কোনটা সাধারণ বাহু? এসি সাধারণ বাহু। কেন এসি সাধারণ বাহু? এসি সাধারণ বাহু কারণ হইতেছে এসি, দেখো এই কোণটার সাথেও আছে বি এসি, এই কোণটার সাথেও এসি আছে, আবার সি এ ডি বা ডি এসি এই কোণটার সাথেও এসি আছে। এই কারণে সে যেহেতু দুজনের সাথেই আছে, তাকে আমরা বলতেছি এসি হচ্ছে কি বাহু? সাধারণ বাহু বলতেছি। কোন দুইটি সাধারণ বাহু এসি এর বিপরীত পাশে অবস্থিত? বিপরীত পাশে বলতে দেখো এই যে এসি এর এই পাশে একটা অবস্থিত, এই পাশে একটা অবস্থিত, বিপরীত পাশে অবস্থিত, তাই এদেরকে কি বলতেছে? পরস্পর সন্নিহিত কোণ বলে। এখন দেখো আমরা নিচে ব্যাখ্যাটা দেখি সন্নিহিত কোণ কাদেরকে বলে। যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, দুইটি কোণের একই শীর্ষবিন্দু, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট লাইন, এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে। কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে, এই যে এটা সাধারণ বাহু, তার এই পাশে এবং এই পাশে বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। আশা করি সন্নিহিত কোণ নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। তো এটা ধরো আমরা চাইলে সন্নিহিত কোণ এইভাবেও আঁকতে পারি, এটাও একটা সন্নিহিত কোণ। এটার ধরো এটার নাম দিলাম এ বি সি ডি। এখানে এ ডি বি এর সন্নিহিত কোণ হচ্ছে এ ডি সি। ঠিক আছে, এ ডি বি এর সন্নিহিত কোণ হচ্ছে এ ডি সি। তাহলে আশা করি আমরা পারবো যে সন্নিহিত কোণ জিনিসটা কি। এটা আমি চেঞ্জ দিচ্ছি, এই কিপ দিলাম, স্ক্রিনশট নিলে নিতে পারো, লিখে রাখলে খাতায় দাগায় টাকায় লিখে রাখো। দিলাম চেঞ্জ। এবার আসতেছে লম্ব ও সমকোণ। লম্ব আর সমকোণ একটা অপরটার সাথে কানেক্টেড। চিত্রে বিডি রেখার এ বিন্দুতে দুইটি কোণ উৎপন্ন হয়েছে। এ বিন্দু কোণ দুটি শীর্ষবিন্দু। এই যে এখানে বিডি রেখার এ বিন্দুতে দুইটি কোণ উৎপন্ন হয়েছে, এই যে এখানে একটা কোণ, এখানে একটা কোণ। তো দুটি কোণ শীর্ষবিন্দু উৎপন্নকারী কোণগুলো এসি সাধারণ বাহু, সাধারণ বাহু। এখন লম্ব, শোনো, কোনো একটা বাহুর উপর যখন অপর আরেকটা বাহু লম্ব হিসেবে দণ্ডায়মান হয়, তখন আমরা 90 ডিগ্রি কোণ পাই। ঠিক আছে, তো এই লম্ব হলেই 90 ডিগ্রি কোণ হয়। আবার তোমার লম্বকে আমরা এইভাবে লিখি, ধরো লম্বকে আমরা লিখি যে, ধরো আমি লিখি যে বি এ বি বাহুর উপর এসি বাহু লম্ব, তখন আমরা এইভাবে লিখি এ, এই যে আমরা এইভাবে লিখি, দেখো এই বি এ বাহুর উপর এসি লম্ব, এই দেখো, অথবা এসি এর উপর বি এ লম্ব। তাহলে এটা আমরা এইভাবে লিখি, এই বি এ লম্ব এসি, এভাবে লিখি। এই লম্ব এই চিহ্ন দিয়ে বোঝানো হয়, লম্ব চিহ্ন দিয়ে। আর সমকোণ এরকম একটা কোণ দিয়ে বক্স করে দিলেই
সমকোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে যদি একই রেখার উপর অবস্থিত দুটি কোণ সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুটির প্রত্যেকটি সমকোণ, সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব। সমকোণের বাহু দুটি কি? পরস্পরের উপর লম্ব। তো এই সমকোণ এগুলো তোমরা 5এও পড়ে আসছো, তারপর আমি খালি যেগুলো দাগাইতে হবে এগুলো বলে দিচ্ছি। এরপর আসো পূরক কোণ আর সম্পূরক কোণ। স্যার পূরক কোণের ক্ষেত্রে এটা মনে রাখবা, যেটার বানান ছোট, এরকম দুইটা সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, যেটার বানান ছোট ওটার কোণের মান ছোট। সম্পূরক কোণের ক্ষেত্রে দাগ দাও, যেটার বানান বড় ওইটার কোণের মানও বড়। এরকম যদি দুইটা সন্নিহিত কোণ আছে, সন্নিহিত কোণের যোগফল যদি কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। ওই 90 ডিগ্রি হয়, তাহলে এদেরকে আমরা পূরক কোণ বলি, একে অপরের পূরক কোণ। আর যদি সম্পূরক কোণের ক্ষেত্রে 180 ডিগ্রি হয়, কত ডিগ্রি? 180 ডিগ্রি হয়, তখন তাদেরকে আমরা কি বলি? তখন তাদেরকে আমরা সম্পূরক কোণ বলি। এটা হচ্ছে সম্পূরক আর পূরক কোণের ক্ষেত্রে বেসিক পার্থক্য, আর কোনো পার্থক্য নাই স্যার। আমি চেঞ্জ দিয়ে দিলাম, চেঞ্জ। আমাদের এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। অর্থাৎ বিপ্রতীপ কোণ কি, বিপ্রতীপ কোণ কাকে বলে, এই জিনিসগুলো দেখবো। দেখো এখানে হচ্ছে একটা সরলরেখা অপর আরেকটা সরলরেখাকে ছেদ করছে। তো যখন একটা সরলরেখা অপর আরেকটা সরলরেখাকে ছেদ করে, এবং এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুতে এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, অর্থাৎ এক জোড়া কোণ উৎপন্ন হচ্ছে। এইখানে একটা কোণ, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। তো এইটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, এইটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা। দেখো আমরা যখন হইতেছে তোমার কি পড়তে আসছি, সংজ্ঞা পড়তে আসতেছি, তখন আমাদেরকে কি বলতেছে? তখন আমাদেরকে বলতেছে যে এই এবি ও সিডি দুটি সরলরেখা, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করেছে? ফলে ও বিন্দুতে দেখো কোণ এ ও সি, এই যে এই কোণটার কথা বললো। এরপর বললো কোণ সিওবি, সিওবি মানে নিচের এই কোণটার কথা বললো। এরপর কোণ বিওডি অর্থাৎ এই কোণটা। এরপর বললো কোণ এওডি বা ডি ও এ, একই কথা। চারটি কোণ উৎপন্ন হয়েছে। তো এদের প্রত্যেকের শীর্ষবিন্দু কি? প্রত্যেকের শীর্ষবিন্দু হচ্ছে ও। এদের মধ্যে বিওডি ও এওসি কোণ দুটির, এদের মধ্যে বিওডি, বিওডি কোণ কোনটা? এইটা এবং এইটা। কোণ দুটি একটি অপরটির বিপ্রতীপ কোণ, অথবা এরা পরস্পর বিপ্রতীপ কোণ। বিপ্রতীপের মানে হচ্ছে বিপরীত কোণ আর কি, বেসিক্যালি। যে দেখো এর বিপরীত এ, এর বিপরীত এ। আবার এই যে আবার বলতেছে বিওসি এওডি বা ডি ও এ বা সিওবি, অর্থাৎ এইটা এবং এইটা, এরা একে অপরের দুইটি একটি অপরটি বিপ্রতীপ কোণ। এরা পরস্পর একে অপরের বিপ্রতীপ কোণ, এরা পরস্পর বিপ্রতীপ কোণ। রশ্মি হিসেবে দেখলে, এই যে রশ্মি হিসেবে দেখলে বলতে এই যে এখান থেকে এই রশ্মি থেকে এই রশ্মি, এই রশ্মি থেকে এই রশ্মি, এটা থেকে এটা, এটা থেকে এটা। এই এখানে বলছে রশ্মি হিসেবে দেখলে ও এ ও বি পরস্পর বিপরীত রশ্মি। এই যে দেখো ও এ এবং ও বি এরা পরস্পর বিপরীত রশ্মি, অর্থাৎ এখান থেকে এদিকে একজন চলে আসছে, এখান থেকে এদিকে আরেকজন চলে গেছে, একজন আরেকজনের ঠিক অপোজিটে চলে গেছে। এই কারণে বলতেছে এরা পরস্পর বিপরীতদর্শী। আবার এটার ক্ষেত্রে সিডি এর ক্ষেত্রে ঠিক সেম। এই যে ওসি এবং ওসি এর বিপরীতদর্শী হচ্ছে ওডি। বিপরীতদর্শী কেননা এ ও বি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। এ ও বি এই বিন্দু তিনটা একই সরলরেখায় অবস্থিত। আবার সি ও ডি এই বিন্দু তিনটা একই সরলরেখায় অবস্থিত। আবার ওসি এবং ওডি পরস্পর বিপরীতদর্শী। এই দেখো এই ওসি এবং ওডি পরস্পর বিপরীতদর্শী। একটু আগে তোমাদেরকে যেটা বললাম, ও বিন্দুতে তৈরি চারটি কোণের যে কোণটির বিপরীত কোণের বাহুদ্বয় মূল কোণের বাহুদ্বয়ের বিপরীতদর্শীদ্বয়। অর্থাৎ একটা জিনিস বলতেছে, ও বিন্দুতে তৈরি চারটি কোণের যে কোণটির বিপরীত কোণের বাহুদ্বয়, এই যে কোণটির বিপরীত কোণের বাহুদ্বয় বলতেছে, বাহুদ্বয় মানে হচ্ছে দুইটা বাহু, এই বাহুটা এবং এই বাহুটা। ধরো এই যে এই বাহু এবং এই বাহুটা বলতেছে মূল কোণের বাহুদ্বয়ের বিপরীতদর্শীদ্বয়। এই যে এইটা আর এটা, এখানে যে কোণ উৎপন্ন হয়েছে তার বিপরীতদর্শীদ্বয় কে কে? এই এখানে একটা, এই এখানে একটা, তারা বিপরীতদর্শীদ্বয়। অর্থাৎ কাদের বিপরীতদর্শীদ্বয়? এই যে এই দুইটা বাহুর, এটার বিপরীতদর্শী এটা, এটার বিপরীতদর্শী এটা। অর্থাৎ এই তখন আবার কোন এটার বিপরীত কোণ এটা, এটার বিপরীত কোণ এইটা। তো আমার কাছে কেন জানি মনে হলো যে বই এই জিনিসগুলো বুঝাতে গিয়ে একটু অনেক বেশি জটিল ভাষা ব্যবহার করছে। তো তোমাদের বুঝতে যেটা বরঞ্চ আরো প্যারা হয়ে গেল আর কি। তো আমি একটু এটা চেঞ্জ দিয়ে ক্লিন দিলাম। আমি একটু এই জায়গাটাতে এসে এসে আমি তোমাদেরকে এখানে কি কথা বলছি বলি। কোন কোণের বাহুদ্বয়ের বিপরীতদর্শীদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপরীত কোণ। কোন কোণের বাহুদ্বয়ের বিপরীতদর্শীদ্বয়, কোন কোণের বাহুদ্বয়ের বিপরীতদর্শীদ্বয় যে কোণ তৈরি করে
তা ওই কোণের বিপ্রতীপ কোণ। একটু এখানে তাকাও, যে এইখানে তাকাও, এই যে এখানে তাকাও, যে কোন কোণের এই কোন কোণের বাহুদ্বয়ের বিপরীতদর্শীদ্বয়, এই যে এই বাহুদ্বয় এই যে এও একটা বাহু ওডি একটা বাহু, এই এও আর ওডি বাহুদ্বয়ের বিপরীতদর্শীদ্বয় কে ওসি এবং ওবি। এই বিপরীতদর্শীদ্বয় যে কোণ তৈরি করে, আবার এটার এদিক থেকেও দেখলে ঠিক সেম জিনিস, এই এও ও ওসি এই বাহুদ্বয়ের বিপরীত বাহুদ্বয়কে ওডি এবং ওবি, এই বাহুদ্বয় কি করতেছে তোমার এই রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ। এরপর বলছে 2 নাম্বার বলছে দুইটি সরলরেখা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করলে, দুইটি সরলরেখা, এই যে দেখো একটি সরলরেখা আর একটি সরলরেখা, দুইটি সরলরেখা কোন বিন্দুতে ও বিন্দুতে পরস্পরকে কি করলে ছেদ করলে ছেদ বিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, ছেদ বিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। এই যে এখানে 1 2, এখানে 1 2, অর্থাৎ এক জোড়া এক জোড়া এক জোড়া এক জোড়া, এই এখানে এক জোড়া আর এখানে এক জোড়া, টোটাল কয় জোড়া? 2 জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। দুইটি সরলরেখা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করলে ও বিন্দুতে ছেদ করছে, ওখানে 2 জোড়া পরস্পর বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। এই এটার বিপ্রতীপ এটা, এটার বিপ্রতীপ এটা। এরপর আছে এক জোড়া পরস্পর বিপ্রতীপ কোণের বাহুগুলো দুইটি পরস্পরচ্ছেদী সরলরেখা তৈরি করে। এক জোড়া বিপ্রতীপ কোণের বাহুগুলো দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা তৈরি করে। এই যে দুইটা পরস্পরচ্ছেদী সরলরেখা তৈরি করছে, ধরো এদের নাম দিলাম এ বি, এই সি ডি, আর ও বিন্দুতে ছেদ করছে, পরস্পরচ্ছেদী সরলরেখা তৈরি করে, যাদের ছেদবিন্দুকে এই ছেদবিন্দু হচ্ছে ও। ছেদবিন্দু প্রদত্ত কোণ যুগলের সাধারণ শীর্ষবিন্দু, প্রদত্ত কোণ যুগলের সাধারণ শীর্ষবিন্দু। কোণ যুগল মানে কোণ দুইটার, ধরো এইটার বিপ্রতীপ এইটা, অর্থাৎ এ ও ডি এর বিপ্রতীপ হচ্ছে সি ও বি, এবং সি ও বি এর শীর্ষবিন্দুকে দেখো তো, এই যে কোণ সি ও বি শীর্ষবিন্দুকে ও বিন্দু, ধরো আমরা একটা কোণের নাম বললাম, কোণের নাম হচ্ছে এ বি সি। এই এবিসি কোণের শীর্ষবিন্দু কোণটা? নিশ্চয়ই বি কোণ, অর্থাৎ মাঝখানে যে থাকে, অর্থাৎ আমরা যদি একটা কোণ আঁকি, এ ধরো একটা ত্রিভুজ আঁকলাম, একটা ত্রিভুজে কয়টা শীর্ষবিন্দু? 3টা শীর্ষবিন্দু। কোনটা কোনটা? এই এ একটা, বি একটা, সি একটা। যখন আমরা এই কোণটাকে কাউন্ট করি তখন আমরা বলি এ বি সি, অর্থাৎ যেটা কোণ ওকে আমরা সবসময় কোথায় রাখি? মাঝখানে রাখি। কোথায় রাখি? মাঝখানে রাখি। তো এখন এই যে এ বি সি কোণের শীর্ষবিন্দু কোনটা? বি, তাহলে এ সি বি কোণের শীর্ষবিন্দু কোনটা? সি। এ বি এ সি কোণের শীর্ষবিন্দু কোনটা? এ। ঠিক একইভাবে এইখানে দেখো তো, এই যে তোমাকে কি বললো, যে যাদের ছেদবিন্দু প্রদত্ত কোণ যুগলের সাধারণ শীর্ষবিন্দু, অর্থাৎ এ ও ডি কোণের শীর্ষবিন্দু কোনটা? ও, এবং সি ও বি কোণের শীর্ষবিন্দু কোনটা? তাও ও। তো এই কথাটাই বললো পরস্পরচ্ছেদী সরলরেখা তৈরি করে, যাদের ছেদবিন্দু অর্থাৎ ও বিন্দুটা হচ্ছে এই কোণ যুগল, অর্থাৎ কোণ দুইটার সাধারণ শীর্ষবিন্দু। এই জিনিসটা একই এটার ক্ষেত্রে প্রযোজ্য, এ ও সি এর ক্ষেত্র, এ ও সি এবং হচ্ছে বি ও ডি এরা পরস্পর কি? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরের উপপাদ্যগুলো পড়বার জন্য। তো এদের এদের ক্ষেত্রে কি পাইতেছি আমরা? এদের ক্ষেত্রে পাইতেছি হচ্ছে এওসি অর্থাৎ ও, এবং বিওডি অর্থাৎ হচ্ছে বিওডি এর ক্ষেত্রে ও শীর্ষবিন্দু, এওসি এর ক্ষেত্রে ও শীর্ষবিন্দু। এই কথাটাই এখানে বললো, সাধারণ কোণ যুগল সাধারণ শীর্ষবিন্দু। তো এতটুকু ছিল হচ্ছে তোমাদের বিপ্রতীপ কোণ। এরপর দেখি আর কি আছে তোমাদের। এরপর ডিরেক্ট আমরা চলে আসলাম হচ্ছে উপপাদ্য একে। উপপাদ্য এক হচ্ছে, আমরা একটু এখান থেকে কেটে নিয়ে যাই, কেটে নিয়ে গিয়ে আমরা একটু বোর্ডের মধ্যে এটা পড়ি।